নমস্কার, শুভ সন্ধ্যা প্রত্যেককে। সেই সঙ্গে শুভ নতুন বছর। আমরা জানি যে বেশ অনেকটা সময় আমাদের অপেক্ষা করতে হলো। যাই হোক, আমরা অনুষ্ঠান শুরু করব, কিন্তু তার আগে দু একটা কথা না বললেই নয়। আজ আপনাদের সঙ্গে আমি গার্গী, এবং প্রথমে যেটা আমার বলতে খুব ইচ্ছে করছে, জৈতাদির সম্পর্কে বলার আগে বলবো যে শান্তিনিকেতনে আমরা খুব ঋতু পরিবর্তনটা বুঝতে পারি। কখন বর্ষা, কখন শীত, কখন গরম, সবটাই খুব প্রকট হয়ে আমাদের কাছে আসে, যার ফলে শান্তিনিকেতনের প্রকৃতির সঙ্গে আমাদের যে নিবিড় যোগাযোগ, সেটা আমরা বুঝতে পারি আমাদের অন্তর দিয়ে। বেশ কিছুদিন আগে পর্যন্ত আমরা বুঝতে পারছিলাম যে বসন্ত আছে, একটা কড়া মিঠে একটা ওয়েদার, কিন্তু আজ কয়েকদিন হলো প্রকৃতি বুঝিয়ে দিচ্ছে যে দুঃসহ গরম আমাদের দরজায় এসে গেছে। সেরকমই একটা গরমের বিকেলে যখন আজ এখানে এলাম, তখনও আকাশে অল্প আলো ছিল। বুঝতেই পারছিলাম যে অনুষ্ঠান যত এগোবে এই আলো আমাদের আরো বেশি এসে আমাদের জীবনকে ছুঁয়ে দেবে বা আমাদের চলার পথটা মসৃণ করবে। যত অন্ধকার হচ্ছিল তখন মনে হচ্ছিল যে একটু অধৈর্য হচ্ছিলাম যে অন্ধকার যত গ্রাস করবে তত বোধহয় আমরা আলোর দিক থেকে সরে যাব কি না। এখন চারপাশে আমি যাদের দেখতে পাচ্ছি, অর্থাৎ আমার সামনে, এবং এই যে কচি কাচারা দাঁড়িয়ে আছে যারা গাইবে এবং আমাদের সঙ্গে যারা যন্ত্রসঙ্গীতে আছে, সবাইকে দেখে মনে হচ্ছে যে উৎসব ঠিক এরকমই হয়। একটা দোলাচল থাকে, আশা আকাঙ্ক্ষা, একদম শেষে গিয়ে আমাদের যাত্রা শুরু। আবার প্রত্যেককে একবার নমস্কার। প্রথমেই অনুষ্ঠান শুরু করব আমরা সঙ্গীতের মধ্যে দিয়ে। রবীন্দ্রনাথ বলেছেন যে আমি হাত দিয়ে দ্বার খুলব না গো, গান দিয়ে দ্বার খুলব। সমবেত সঙ্গীত।
আকাশে জুড়ে শুনিও ওই বাজে ওই বাজে। যার কথা না বললেই নয়, প্রফেসর জয়িতা গাঙ্গুলি দত্ত। এই প্রসঙ্গে আমি পরে আসবো, অর্থাৎ যে মেমোরিয়াল ট্রাস্টের আজকে অনুষ্ঠানে, সাংস্কৃতিক অনুষ্ঠানে আমরা সবাই এখানে আছি, তাদের কর্মকাণ্ডের কথায় আমি আসবো। কিন্তু তার আগে একটা ৮-এর দশকের আমি একটা ছোট্ট ঘটনা এখানে সবার সঙ্গে ভাগ করে নিতে চাই। যখন আমরা পাঠ্যভবনে পড়ছি সেই সময় উচ্চশিক্ষা সদন, অর্থাৎ 11-12-এর যে পাঠ্যভবন, যে ক্লাস, মানে সেটা উত্তর শিক্ষা সদনে থাকতো বা হতো। এখন যেমন পাঠ্যভবনের মধ্যে একেবারে আনন্দ পাঠশালা থেকে ক্লাস 12 পর্যন্ত, তখন কিন্তু তা ছিল না। ক্লাস 10 পাশের পরে চীন ভবনের আশপাশে আমাদের 11-12-এর ক্লাসগুলো হতো। আমরা তখন মাঝে মধ্যেই ওই পাঠ্যভবন থেকে দৌড়ে দৌড়ে এসে আমাদের টিফিন বক্স নিয়ে এদিক ওদিক ঘুরে বেড়াতাম, বন্ধুদের সঙ্গে একটু আড্ডা এবং গাছপালা দেখা। তার মধ্যে দিয়ে যেসব পর্যটকরা তখন উদয়ন বাড়ির দিকে যেত, তাদের নিয়েও আমাদের কৌতূহলের কিন্তু শেষ ছিল না। মাঝে মধ্যে দেখতে পেতাম যে একজন খুব সদা হাস্যময়ী সাদাসিধে চেহারার মানুষ চীন ভবনের ভেতর থেকে বেরিয়ে আসছে। প্রথমত বিদেশি ভাষা, এবং সেই ভাষা এখানে পড়ানো হয়, সেটা চর্চা করা হয়। তখন আমাদের ওই ছোট মাথায় এইগুলো নিয়ে খুব কৌতূহল থাকতো যে বাবা, এখানে বিদেশি ভাষা পড়ানো হয়, তাহলে যারা পড়ে তারা কি সবাই চীন দেশের মানুষ? এরকম নানাবিধ প্রশ্নের মাঝখানে সেই মানুষটিকে যখন দেখতাম যে সুন্দর সেজে গুজে ওই রাস্তা ধরে নেপাল গেটের দিকে যাচ্ছেন, তখন আমাদের বেশ ভালো লাগতো। মুখের মধ্যে একটা শিশু সুলভ সারল্য, দেখেই একটা অদ্ভুত জড়িয়ে নিতে ইচ্ছে করতো মানুষটাকে। যার কথা বলছি নিশ্চয়ই বুঝতে পারছেন যে প্রফেসর জয়িতা গাঙ্গুলির কথা আমি বলছি। আমরা দেখতাম যে এই মানুষটি চলে যেতেন, অনেকক্ষণ দেখার পরে আমাদের একটা ভালো লাগা হতো, কিন্তু কথা বলার সাহস তো আমাদের ছিল না। আমরা তো তখন নেহাতি ছোট, অপার বিস্ময়ে তাকে দেখতাম, তার সারল্য নিয়ে তিনি মিলিয়ে যেতেন। আমরাও আবার বই বই করতে করতে পাঠ্যভবনের ক্লাসে যোগদান করতাম। প্রফেসর জয়িতা গাঙ্গুলি দত্ত মেমোরিয়াল ট্রাস্টের এবারের যে সাংস্কৃতিক সন্ধ্যা, সেটা 5 বছরে পা দিয়েছে। আছে অনেক কিছুই আজকের আমাদের অনুষ্ঠান সূচিতে, কিন্তু তার আগে আমরা আমাদের বিশেষ অতিথিদের মঞ্চে ডেকে নেব। প্রথমেই যাকে ডেকে নিতে চাই, শ্রীমতী কল্পিকা মুখোপাধ্যায়, বিশ্বভারতীর সংস্কৃত বিভাগের প্রাক্তন অধ্যাপিকা। শ্রীমতী কল্পিকা মুখোপাধ্যায়। ডেকে নিচ্ছি প্রফেসর নিখিলেশ চৌধুরীকে, প্রাক্তন অধ্যক্ষ, সঙ্গীত ভবন, বিশ্বভারতী। ইস্টার্ন জোনাল কালচারাল সেন্টার, সৃজনী শিল্পগ্রামের আধিকারিক শ্রী অমিত অধিকারী, তাঁকেও মঞ্চে ডেকে নিচ্ছি। প্রাক্তন ডিআই শ্রী মহাদেব ওরেন্দাকে মঞ্চে ডেকে নিচ্ছি। শ্রী ওমকার ঘোষ দস্তিদার, তাঁকেও মঞ্চে ডেকে নিচ্ছি। প্রফেসর জয়িতা গাঙ্গুলি দত্ত মেমোরিয়াল ট্রাস্টের পক্ষ থেকে আমরা আমাদের বিশেষ অতিথিদের বরণ করে নেব। এই প্রসঙ্গে বলে রাখি যে আমাদের খুব প্রিয় জয়িতাদের কিন্তু আজ জন্মদিন, এবং ট্রাস্টেরও পথ চলা শুরু কিন্তু আজকে। উত্তরীয় প্রদান করে আমরা বরণ করে নিচ্ছি শ্রীমতী কল্পিকা মুখোপাধ্যায়কে। শান্তিনিকেতনের রীতি অনুযায়ী উত্তরীয় দিয়ে আমরা আমাদের বিশেষ অতিথিদের বরণ করে দিচ্ছি। প্রত্যেককে অনুরোধ করব যদি আপনারা একটু হাততালি দেন। প্রদীপ প্রজ্বলন। বিশেষ অতিথিদের আমরা অনুরোধ করব প্রদীপ প্রজ্বলন করে এই অনুষ্ঠানের শুভ সূচনা করতে। আমাদের বিশেষ অতিথিরা প্রদীপ প্রজ্বলন করবেন।
চমৎকার একটি মুহূর্তের আমরা সাক্ষী। একটু আগেই বলছিলাম আলোর কথা, যে অন্ধকার পেরিয়ে যখন আলো আসে আমাদের জীবনে, আমাদের সাহস বাড়ে, আমরা শক্তি পাই সামনের দিকে এগোবার জন্য। আরো জোরে হোক হাতটা। প্রফেসর জয়িতা গাঙ্গুলি দত্ত মেমোরিয়াল ট্রাস্টের পক্ষ থেকে যারা এখানে উপস্থিত আছেন তাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ। সেই সঙ্গে আমরা আজ এখানে উপস্থিত হয়েছি তাদের পঞ্চম সাংস্কৃতিক সন্ধ্যায়। অতিথিদের নিজ নিজ আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। জয়িতা একাডেমির ছাত্রছাত্রীরা এখন সমবেত সঙ্গীত পরিবেশন করবে।
সাথে আমারও, এটা তো বলতেই পারি আমরা। বিশেষত এই ট্রাস্টের কর্মকাণ্ডের কথা বলছিলাম যে একটু আগেই বলবো, অনেকেই হয়তো জানেন, আবার অনেকে যারা জানেন না তাদেরকে খুব সংক্ষেপে একটু প্রফেসর জয়িতা গাঙ্গুলি দত্ত মেমোরিয়াল ট্রাস্টের সম্পর্কে জানাচ্ছি। এটি একটি জনকল্যাণকর অলাভজনক প্রতিষ্ঠান। ট্রাস্টের মূল লক্ষ্য ও উদ্দেশ্য হল জাতি, ধর্ম, বর্ণ, সম্প্রদায়, দল, অঞ্চল, শ্রেণী নির্বিশেষে সামাজিকভাবে অনগ্রসর, আর্থিকভাবে দুর্বল, উপেক্ষিত, বঞ্চিত, অসহায় ছাত্রছাত্রীদের, বৃদ্ধ বৃদ্ধাদের, অনাথ শিশুদের সঠিকভাবে মানব কল্যাণে বিভিন্ন কর্মসূচি গ্রহণ ও রূপায়ণ করা। ট্রাস্টের কোনো কর্মসূচিকে সফল করতে অনেকেরই যে সক্রিয় সহযোগিতা, মূল্যবান পরামর্শ, এগুলোর কিন্তু প্রয়োজন আছে বলে ট্রাস্ট মনে করে। বর্ষাদের সঙ্গে যখন কথা হচ্ছিল তখন বর্ষাদা বলছিলেন যে যে 3টে গ্রামে তারা কাজ করেন সেই 3টে গ্রামে অনেকেই আছেন যে যারা ফার্স্ট জেনারেশন লার্নার, আবার যারা হয়তো একটু একটু বাড়িতে পড়াশোনা জানেন, এরকম বাবা মার কাছ থেকে এসেছে, তাদেরকে নিয়ে তাদের কাজ এগিয়ে চলেছে খুব দুরন্ত গতিতে। এবং সবাই শিক্ষা দানের সঙ্গে যদি যারা যুক্ত থাকেন তারা সবসময় ভাবেন, বলেন যে এর থেকে বড় কাজ বোধহয় আর কিছু হয় না। আমি যে খুব একটা বিশেষ এখন বলবো এমনটা নয়, শ্রী বর্ষা দত্তকে ডেকে নিচ্ছি কিছু বলার জন্য। নমস্কার, শুভ সন্ধ্যা। আজ প্রফেসর জয়িতা গাঙ্গুলি দত্ত মেমোরিয়াল ট্রাস্টে 6 বছর এবং সাংস্কৃতিক অনুষ্ঠান যেটা আমরা করছি আজকের মঞ্চে হচ্ছে সেটা 5 বছর। এই জয়িতা গাঙ্গুলি দত্ত মেমোরিয়াল ট্রাস্ট প্রতিষ্ঠিত হয়েছিল 2018 সালে 15ই এপ্রিল। চলছে, গার্গী কিছুক্ষণ আগে বলছিল, আমরা কামারপাড়া, বিষ্ণুবাটি, গড়গড়িয়া, নিমডাঙ্গাতে এবং শ্যামবাটিতে 4টে সেন্টার আছে। এই সেন্টার নিয়ে আমরা কাজ করি। মূলত জয়িতা, যেহেতু জয়িতা গাঙ্গুলি দত্ত প্রফেসর ছিলেন, অ্যাকাডেমিশিয়ান ছিলেন, সেই কারণেই আমরা পড়াশুনোর ব্যাপারটার ওপর বিশেষ জোর দিয়েছি, নজর দিয়েছি এই গ্রামগুলোতে। এবং এর সঙ্গে আমরা সারা বছর ধরে কী কার্যক্রম করি, আমাদের সম্পাদকীয় প্রতিবেদন নিশ্চয়ই আসবে, সেখানে আপনারা শুনবেন, ওই নিয়ে আমি আর কথা বলছি না। এবং জয়িতা গাঙ্গুলি সম্পর্কেও আপনারা শুনবেন, তার ছাত্রর মুখ থেকেও কিছু কথা শুনবেন। আমি এসব নিয়ে দীর্ঘায়িত করতে চাইছি না। আমি যেটা বলতে চাই, আজকে মঞ্চে যারা এসছেন, উপবিষ্ট হয়েছেন, তাদের সকলকে আমার পক্ষ থেকে এবং ট্রাস্টের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাই, নববর্ষের শুভেচ্ছা জানাই এবং প্রণাম জানাই। এবং আজকে যারা দর্শক আসনে বসে আছেন তাদেরকেও আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন এবং বড়দেরকে প্রণাম জানাই আমার পক্ষ থেকে এবং ট্রাস্টের পক্ষ থেকে। সেই সঙ্গে মিডিয়ার আমি দেখছি কয়েকজন বন্ধু এসছেন, তাদেরকেও ট্রাস্টের পক্ষ থেকে আমরা আন্তরিক অভিনন্দন জানাই আর স্বাগত জানাই। আজকে যারা এসছেন তাদের সকলকে স্বাগত জানিয়ে আমি আর কোনো বক্তব্য কিছু রাখছি না, আপনারা শুনুন। আমাদের মঞ্চে যারা উপবিষ্ট আছেন তাদের মধ্যে কেউ কেউ বক্তব্য রাখবেন। এই কথা বলে আপনাদেরকে আবার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা জানিয়ে নববর্ষে আমি আমার কথা শেষ করছি। নমস্কার। ধন্যবাদ শ্রী বর্ষা দত্তকে। খুব কম কথার মানুষ, বক্তব্যে সেটা ফুটে উঠল। কিন্তু আমরা আরও একটু বিশদে শুনব। সম্পাদকীয় প্রতিবেদনের জন্য শ্রী কৃষ্ণ নুপুর চট্টোপাধ্যায়কে মঞ্চে রাখছি। সম্পাদক প্রফেসর জয়িতা গাঙ্গুলি দত্ত মেমোরিয়াল ট্রাস্ট, শ্রী কৃষ্ণ নুপুর চট্টোপাধ্যায়। শুভ সন্ধ্যা। এই স্বর্ণালী সন্ধ্যায় বাংলা নতুন বছরকে বরণ করে দিয়ে আমাদের সকলের প্রিয় শ্রদ্ধেয় অধ্যাপিকা জয়িতা গাঙ্গুলি দত্ত শুভ জন্মদিন ও ট্রাস্টের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আমি কৃষ্ণরূপুর চ্যাটার্জি, জয়িতা গাঙ্গুলি দত্ত মেমোরিয়াল ট্রাস্টের সম্পাদক, মঞ্চে উপস্থিত মাননীয় প্রধান অতিথি, উপস্থিত সকল অতিথিবৃন্দ এবং আমাদের সকলের প্রিয় ছাত্রছাত্রীদের জানাই আমার শুভ নববর্ষের আন্তরিক প্রণাম, অভিনন্দন ও শুভেচ্ছা।
বছরের সবগুলো দিন আমাদের কাছে সমান ও গুরুত্বপূর্ণ বহন করে না। কোনো দিন আসে উজ্জ্বলের নতুন প্রেরণা এবং উদ্দীপনা নিয়ে। সেই জন্য আজকের মঙ্গল আলোকে শনাক্ত হয়ে জয়িতাদির জন্মদিন ও ট্রাস্টের প্রতিষ্ঠা দিবস পালনের মধ্যে দিয়ে এই দিনটি আমাদের কাছে আরও বেশি করে তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে। আমরা জানি সময় বয়ে যায় নদীর স্রোতের মতো। দেখতে দেখতে আমাদের এই জনকল্যাণমূলক কাজ এই বছর 6 বছরে পদার্পণ করলো। আমাদের ট্রাস্টের কর্ণধার শ্রদ্ধেয় বর্ষা দত্ত মহাশয়ের নেতৃত্বে এবং সকল ট্রাস্ট ও শুভাকাঙ্ক্ষীদের সহযোগিতায় সারা বছর ধরে মূলত সমাজের পিছিয়ে পড়া শিশু ও কিশোরদের শান্তিনিকেতন সহ পার্শ্ববর্তী 3টি গ্রাম নিয়ে মোট 4টি সেন্টারের মধ্যে দিয়ে আমরা বিনামূল্যে নিয়মিত শিক্ষাদান প্রদান করি। তার সঙ্গে প্রতি সেন্টারে আমাদের ন্যূনতম 3 জন করে মোট 16 জন শিক্ষক ও 200 জন ছাত্রছাত্রী আছে। তারা আমাদের শিক্ষক শিক্ষিকারা তারা অতি যত্ন সহকারে ছাত্রছাত্রীদের শিক্ষাদান করেন। এছাড়া সঙ্গীত চর্চা, তাইকোয়ান্ডো প্রশিক্ষণ দেওয়া হয়ে থাকে। এছাড়াও শিক্ষা অনুরাগী এবং ট্রাস্টের শুভাকাঙ্ক্ষী দেবকুমার দত্ত মহাশয় ও মহাশয় অরিন্দা মহাশয় ছাত্রছাত্রীর শিক্ষা প্রদান করে থাকেন। জয়িতা একাডেমিকে ছাত্রছাত্রী এবং প্রয়োজনে বাইরের দুস্থ ছাত্রছাত্রীদের বই, খাতা, সারা বছরের শিক্ষা সরঞ্জাম ও খেলাধুলার সামগ্রী প্রদান করা হয়। প্রতি বছর নয়, এবছরও দুর্গাপূজা উপলক্ষে ট্রাস্টের পরিচালিত জয়িতা একাডেমির সকল ছাত্রছাত্রীদের ও দুস্থ অভিভাবকদের বস্ত্র প্রদান করা হয়েছে। ছাত্রছাত্রীদের চিত্ত মনোরঞ্জনের জন্য, স্বাস্থ্যের জন্য, শরীরের শিক্ষা ও বনভোজন শিক্ষামূলক ভ্রমণের আয়োজন করা হয়। যেমন এবার 21/2/2024 সালে ঐতিহাসিক স্থান মুর্শিদাবাদ, হাজারদুয়ারি ও তার সংলগ্ন এলাকায় আমরা 107 জন ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা ভ্রমণ করে আছি ও ভীষণ আনন্দ লাভ করি। শান্তিনিকেতনের পৌষ মেলায় দোকান করে ছাত্রছাত্রীদের নিজের হাতে তৈরি জিনিসপত্র বিক্রি করে এতে তারা ব্যবসায়িক ধারণা সম্বন্ধে কিছুটা শিখতে পারে। স্বাধীনতা দিবস, সাধারণতন্ত্র দিবস, সরস্বতী পূজা, রবীন্দ্র জয়ন্তী, ট্রাস্টের প্রতিষ্ঠা দিবস, বার্ষিক অনুষ্ঠান, ওয়ার্কশপ, কম্পিউটার প্রশিক্ষণ, মেধাবী ছাত্রছাত্রীদের বার্ষিক স্কলারশিপ প্রদান প্রভৃতি কল্যাণমূলক কর্মকাণ্ডের মধ্যে দিয়ে সমাজের সুস্থ ও শিক্ষিত মানুষ গড়ে তুলতে আমরা সীমিত কর্মক্ষমতার মধ্যে প্রয়াস চালিয়ে যাচ্ছি। আপনাদের আনন্দের সঙ্গে জানাচ্ছি যে এবছর আমাদের প্রতিষ্ঠান থেকে 13 জন মাধ্যমিক ও 1 জন উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছে। আমাদের ছাত্রছাত্রীরা বর্তমানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে স্নাতক স্তরে কঠোরতা আছে। এছাড়া প্রতিনিয়ত শরীরচর্চা ও আত্মরক্ষার জন্য তাইকোয়ান্ডো এবং স্বনির্ভরশীলতার জন্য বাটিকের কাজ প্রশিক্ষণ দেওয়া হয়ে থাকে। তাছাড়াও ট্রাস্টের পক্ষ থেকে গ্রামে গৃহিণীদের সপ্তাহে 1 দিন করে সন্ধ্যাবেলায় শিক্ষা প্রদান করা হয়। শীতকালে দুস্থ দরিদ্র মানুষজনদের জন্য কম্বল বিতরণ করা হয়েছে। প্রতি বছরের মতো এবছরও কলকাতা সুশ্রুত আই রিসার্চ সেন্টার থেকে সম্পূর্ণ বিনামূল্যে 31 জন দুস্থ মানুষজনের ছানিয়ে অপারেশন করার ব্যবস্থা করা হয়েছে। প্রফেসর জয়িতা গাঙ্গুলি দত্ত মেমোরিয়াল ট্রাস্টের পরিচালনায় কৌশিক বিনসুক সরকার, রেশমি বাগচি ও কুমকুম দাসের তত্ত্বাবধানে 22শে মার্চ থেকে 25শে মার্চ 4 দিন ব্যাপী জলসেচি সাংবাদিক আর্ট ক্রাফট ওয়ার্কশপ করা হয়েছে। জয়িতা একাডেমি এবং ফলাফলের কিছু ছাত্রছাত্রী এই ওয়ার্কশপে অংশগ্রহণ করে। এই ওয়ার্কশপে ছাত্রছাত্রীরা অঙ্কন ও হাতের কাজ সম্বন্ধে শিক্ষা লাভ করেছে। সকলের উদ্দেশ্যে জানায় যে আমাদের ট্রাস্ট HTG রেজিস্ট্রেশনের অন্তর্ভুক্ত হয়েছে। যারা ট্রাস্টের কর্মসূচিকে সমর্থন করেন এবং ট্রাস্টের ফান্ডে অর্থ প্রদান করতে চান তারা 50% ট্যাক্স ছাড় পাবেন। আশা করি নতুন বছরে আপনাদের সকলের সহযোগিতা ও ভালোবাসা বোধের মধ্যে দিয়ে আমরা আরও বেশি করে জনকল্যাণমূলক কাজে গতি হতে পারব। নমস্কার। ধন্যবাদ শ্রী কৃষ্ণনুপুর চট্টোপাধ্যায়কে। নেপথ্যে যারা কাজ করেন তাদের কথা আমরা বিশেষ জানতে পারি না, কিন্তু যখন জানতে পারি আমরা ভীষণ মুগ্ধ হই যে কি বিপুল একটা কর্মকাণ্ড চলছে এবং তাতে কত মানুষ উপকৃত হচ্ছেন এবং তার সঙ্গে জড়িয়ে আছেন। আমরা আরও শুনবো যে আমি একটু আগেই বলছিলাম যে জয়িতাদিকে আমি পার্সোনালি চিনতাম না, কিন্তু ওই যে বলেছি যে সদা হাস্যময়ী একজন শিশুর মতন সারল্য যার মুখে রয়েছে এরকম একটি মানুষকে যাতায়াত করতে দেখতাম।
কিন্তু যারা মোট ছাত্রছাত্রী তাদের মধ্যে এমন একজন আছেন যে তিনি খুব বিশদে বলবেন। এই মুহূর্তে আমাদের সঙ্গে আছেন সৌমেন্দ্র ব্যানার্জি, যিনি বিশ্বভারতীর চীনা ভবনের প্রাক্তন ছাত্র, অবশ্যই জয়িতাদির খুব কাছের ছাত্র। তার কাছ থেকে জয়িতাদির সম্পর্কে আমরা মন দিয়ে শুনব। ধন্যবাদ গার্গী। শুভ সন্ধ্যা। নববর্ষের দ্বিতীয় দিনে সবাইকে আমার মঞ্চে উপবিষ্ট অতিথি, দর্শক আসনে যারা বসে আছেন সবাইকে আমার নমস্কার ও শুভেচ্ছা জানাই। জয়িতাদির জন্মদিন, আমি জয়িতাদির প্রত্যক্ষ ছাত্র ছিলাম। সেই ছাত্র হওয়ার সুবাদে তার আগের থেকেই আমি জয়িতাদিকে চিনতাম, কারণ আমার বড় হওয়াটা পুরোটাই আশ্রমে মাটিতে। আমি তখন পাঠভবনের ছাত্র এবং এই মুহূর্তে আমার মনে পড়ছে এবং মেনশন করা উচিত, এই বছর হচ্ছে রবীন্দ্রনাথের প্রথম চীন সফরের 100 বছর পূর্তি। গত 1924 সালের 12ই এপ্রিল রবীন্দ্রনাথ প্রথম চীনের মাটিতে পা দিয়েছিলেন এবং সারা বছর সেই নিয়ে বিভিন্ন দুই দেশের বিভিন্ন অনুষ্ঠান হচ্ছে, অলরেডি শুরু হয়ে গেছে। এইবার আসি, আমার পাঠভবনের সহপাঠী ছিলেন চীনা ভবনের প্রথম অধ্যক্ষ প্রফেসর তান ইউ স্যার। শান্তিনিকেতনে যিনি তান সাহেব হিসেবে পরিচিত ছিলেন, রবীন্দ্রনাথ তাকে তান সাহেব বলে সম্বোধন করতেন। তান সাহেবের নাতি ছিলেন আমার একদম পাঠভবনের সহপাঠী। বাবা ছিলেন চীনা ভবনের তার অধ্যাপক। এবার আমরা দেখতাম মানে তৎকালীন সময়তে পাঠভবনে, এবং আমি দুষ্টু দলের মধ্যে অন্যতম ছিলাম, এবং আমাদের ওই টিফিন বাড়ির থেকে দেওয়া হলেও আমরা টিফিন খেতাম না, কারণ ওই পাতা বাদাম, বয়রা, হটকুটি হেন কোনো জিনিস নেই, সেই সব নিয়ে আমাদের চলতো, সঙ্গে পড়াশোনাটাও চলত। এইবার দেখতাম অনেকজনই আসতেন যেতেন, কিন্তু একজন দিদি, যারা আপনারা এখানে আছেন, যারা শান্তিনিকেতনের কোর আশ্রম এরিয়াটার সঙ্গে পরিচিত তারা জানেন, উনি হঠাৎ শান্তিনিকেতন বাড়ির পেছন দিক থেকেই সকাল 8টা সাড়ে 8টার সময় উনি আবির্ভাব হতেন। এসে ওই মাধবী বিতানের মধ্যে দিয়ে ওই রাস্তা দিয়ে উনি আস্তে 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 দুলতে দুলতে ওই ব্যাগে প্রচুর বই, এবং উনি চীনা ভবনে চলে যেতেন। এবং ছোটবেলা থেকেই আমাদের একটা কিউরিয়াসিটি ছিল যে চীনা ভবন, কারণ প্রাচীর দিয়ে ঘেরা এরকম বিল্ডিং উত্তরায়ণের পর আর আমরা দেখি শান্তিনিকেতন সেই সময়। এবং ওই দিদি যাচ্ছেন আসছেন, এবং দিদি যান অথচ দিদি ফেরেন না, মানে আমাদের যখন 1টার মধ্যে ছুটি হয়ে যেত আমরা বাড়ি চলে যেতাম। এই করে একদিন তো দিদিকে গিয়ে বললাম যে আপনি কোন ডিপার্টমেন্টে পড়েন। আমার চীনা তানসু সহপাঠী যে ছিল চীন থেকে আসা, সে খুব লাজুক মুখে বলছে যে দিদিকে বিরক্ত করিস না, আমার বাবার ছাত্র। দিদি বাবাকে বললে আমাকেও তখন বাবা বকাবকি করতেন। এই করে দিদির সঙ্গে বোধহয় আমার তখন 12 কি 13 ওরকম বয়স, এই পরিচয়। আবার আরেকদিন দিদিকে বললাম, দিদি তো নাছর বাঁধা দিদি, আমার নামটা একটু চাইনিজে লিখে দিন। এই করে দিদির সঙ্গে পরিচয়। এবার আমি যখন চীনা ভবনের 90 দশকের প্রথম দিকে ছাত্র হয়ে ঢুকলাম, দিদি তো প্রথম দেখাতেই বুঝতে পেরেছেন। এইবার অনেক মজার মজার স্মৃতি এই মুহূর্তে মনে পড়ছে, কিছু উল্লেখ করি। যেটা হচ্ছে যে দিদি তখন যেবার আমরা অ্যাডমিশন নিলাম, অক্টোবর পুজোর ছুটির পর, দিদিকে আমরা দেখতে পাচ্ছি না, কিনা দিদি চীন থেকে আসবে। দিদি পুজোর ছুটির সময় কনফারেন্সে চীনে গেছেন। এবার চীন থেকে দিদি এসছেন, এসে আমাদের সঙ্গে দেখা। আমরা তো প্রথম কয়েকদিন কিছুতেই দিদির কাছে পড়াশোনা করবো না, আর জয়িতাদি পড়াশোনার ক্ষেত্রে ভীষণ সিরিয়াস ছিল।
এই করে দিদিকে আমরা বিভিন্ন গল্প জানতে চাইছি, গল্প শুনতে চাইছি। এইবার দিদিকে জিজ্ঞেস করলাম চীনের প্রাচীরে গেছেন? বললেন হ্যাঁ চীনের প্রাচীরে তো গেছি, এবং তৎকালীন সময়তে উনি ছবিও প্রিন্ট আউট করে আমাদের জন্য নিয়ে এসেছিলেন, আমাদের দেখাচ্ছেন। জাস্ট চায়নার উপর আমাদের যেন আগ্রহটা আরো ভালো করে জন্মায়। তা আমার এক সহপাঠী মজা করে বললেন, মানে বলেছিল দিদিকে যে দিদি চীনের প্রাচীর তো দেখছি, চীনের প্রাচীরে হনুমান দেখেছিলেন? দিদির তাৎক্ষণিক জবাব ছিল চীনের প্রাচীরে হনুমান না দেখলেও চীনা ভবনের প্রাচীরে, মানে আমার দিকে তাকিয়েও বললেন যে চীনের প্রাচীরে হনুমান, আমরা চীনা ভবনের প্রাচীরে আমরা নিয়মিত হনুমান দেখি। এই ছিলেন জয়িতাদি। এইবার জয়িতাদি তো আমাদেরকে পড়াচ্ছেন, এবং ঠিক টাইমে জয়িতাদি, বিশেষ করে শীতকালও জয়িতাদি ঠিক একেবারে, যদি সকাল 7টায় তখন ক্লাস হতো, 7:30 বদলে শীতকালে সেই কুয়াশা মাখা আশ্রম চত্বর দিয়ে জয়িতাদি এসে হাজির। এবার হচ্ছে আমাদের প্রথম ক্লাস জয়িতাদির সঙ্গে। এবার রোজই দেরি হয়ে যায়, এবং তখন শান্তিনিকেতনের কোনো কনসেপ্ট ছিল না গার্জিয়ান কল করবো। জয়িতাদি গেলেন বিভাগীয় প্রধানের কাছে, আর প্রায় বিভাগীয় প্রধানকে আমাদের নামে মালিশ করছেন জয়িতাদি। এবার জয়িতাদিকে বলছি যে আমরা তো 10 মিনিট মাত্র লেট করেছি। না, 7টা মানে 7টা। একবার জয়িতাদির বাড়িতে গেছি, বোধহয় সেকেন্ড ইয়ার, এরকম পয়লা বৈশাখের দিন। মাসিমা, মানে জয়িতাদি আমাদের শিক্ষিকা ছিলেন, অধ্যাপিকা ছিলেন, কিন্তু মাসিমা ছিলেন, মাসিমা আমাদেরকে সন্তান স্নেহ করতেন। এবার মাসিমা আমাদেরকে মিষ্টি খাওয়াল। মিষ্টি খাওয়ার পর দেখলাম জয়িতাদিও আরেকটা মিষ্টি দিল। এবার আমরা জিজ্ঞেস করলাম যে জয়িতাদি তো গত বছর মিষ্টি খাওয়াননি, আজকে খাওয়াচ্ছেন? মাসিমা, মানে জয়িতাদি লজ্জা পাচ্ছেন, নিজে বলতে চাইছেন না। মাসিমা বললেন ওর আজকে জন্মদিন। এই শুরু হলো জয়িতাদির জন্মদিনের কথা আমরা জানতে পারলাম, এবং স্বভাবতই যা হয় পরের দিন একেবারে আরেকটি জন্মদিন জয়িতাদির ওইখানে। আমরা খাওয়া দাওয়া ক্যান্টিনে, তখন ক্যান্টিনটা বিশ্বভারতীর চীনাভবনের পাশেই ছিল। এই সমস্ত মধুর স্মৃতি। তারপর আমরা যখন চীনাভবন ছেড়ে পাশ করে কর্মসূত্রে বিভিন্ন জায়গায় চলে গেছি, এখনো আমার নাড়া দেয় একজন অধ্যাপিকা। অনেক সবারই মনটা খারাপ ছিল, সে আমাদের দুষ্টুমির জন্যই হোক, মনে রাখবার জন্যই হোক, বা কিছুটা পড়াশোনা করেছি বলেই হোক, জয়িতাদির সেই ভীষণ কান্নাকাটি। আমাদের তৎকালীন বিভাগীয় প্রধান যিনি ছিলেন অধ্যাপিকা রীনা গাঙ্গুলি, এই বছর তিনি প্রয়াত হয়েছেন, তিনি তখন তার ছাত্রী জয়িতাদিকে বলছেন যে তুমি তো সব থেকে বেশি কমপ্লেন করতে না, আর তুমি এখন এত কান্নাকাটি করছো। এই ছিলেন জয়িতাদি। রবীন্দ্রনাথ চেয়েছিলেন আমি চীনা ভবন তৈরি করব, এবং সেই চীনা ভাষা শিখে ছাত্রছাত্রীরা বা স্কলাররা সেইগুলোকে পুনরুদ্ধার করবে। এবং জয়িতাদি চীনা ভবনে যখন ভর্তি হলেন, তারপর জয়িতাদি যখন পিএইচডি করলেন, তার পিএইচডির বিষয়ই ছিল চাইনিজ বুদ্ধিজম। এবং এই নিয়ে জয়িতাদি আমাদের ক্লাসে, যদিও যখন উনি পড়াতেন বা আমাদের ওই বয়সে চাইনিজ বুদ্ধিজম বা বুদ্ধিজমের এই ব্যাপারগুলো অনেক সময় ক্লিয়ার হতো না, কিন্তু জয়িতাদি নাছরবালা। ক্লাসের পর বিকেলে দেখা রাস্তা দিয়ে জয়িতাদি যাচ্ছেন, হঠাৎ সেন্ট্রাল লাইব্রেরির সামনে দেখা, জয়িতাদি একেবারে হাতে ধরে আমাদের 2-3 জন বন্ধু, আমরা তৎকালীন সময়তে ঘোষের দোকান খুব পপুলার ছিল, বা নবদ্বীপ, এখনো আছে নবদ্বীপ। জয়িতাদি ওইসব না করে আমাদেরকে নিয়ে গিয়ে উনি ওইখানে সেন্ট্রাল লাইব্রেরির রিডিং রুমে উনি বোঝাচ্ছেন বুদ্ধিজম। এই ছিলেন জয়িতাদি। মাস্টারমশাই, পুরনো শান্তিনিকেতন, সহজ সরল জীবন, এগুলো যখন আমরা বলবার একটা সুযোগ পাই, তখন আমাদের ইচ্ছে করে না যে কোথাও গিয়ে আমরা থামি, কিন্তু একটা সময়ের পর আমাদের থামতেই হয়। আমরা সমৃদ্ধ হলাম। আমাদের মধ্যে অনেকেই আছেন যারা বিশেষ অতিথি মঞ্চে আছেন, আপনারা দেখতেই পাচ্ছেন। তার মধ্যে প্রথমেই আমি শ্রীমতী কল্পিকা মুখোপাধ্যায়কে অনুরোধ করছি কিছু বলার জন্য। নতুন বছরে যারা এসেছেন, মঞ্চে আছেন এবং মঞ্চের বাইরে যারা রয়েছেন, তাদের প্রত্যেককে যথাযথ সম্ভাষণ
ভালোবাসা স্নেহ প্রীতি জানাই। সকলে ভালো থাকবেন, সকলের জীবন যেন সুখের হয়, মা কর্তৃক দুঃখ কম হয়। এতক্ষণ আমরা শুনছিলাম জয়িতার কথা, বর্ষাবাবুর ক্লাসের কথা। খুব সংক্ষেপে যা শুনেছি, তারপরে আর এত কিছু বলার আমার নেই, এবং বলার জন্য আমি আজকে এখানে আসি, ওই শুনতেই এসেছি। জয়িতার সঙ্গে তো দীর্ঘদিনের ছোটবেলার থেকে জয়িতাকে চিনি, যখন থেকে চীনা ভবনে এসেছিল জয়িতা। বহু কনফারেন্সে, সেমিনারে জয়িতার সঙ্গে বারবার শান্তিনিকেতনের বাইরে গেছি। তখন জয়িতাকে চিনেছি, অনেক কাছের থেকে দেখেছি, নতুন করে চিনেছি। যে কি আনন্দে কতটা দিন কাটিয়েছি এগুলো। জয়িতার সঙ্গে আমার শেষ কথা হয়েছিল, কলকাতায় কোথাও যদি সেমিনার হয় তাহলে আমাকে বলবেন। আমি বললাম যে এখন তো সেমিনারের খবর আর আমরা রাখি না, আমাদের বয়স হয়ে যাচ্ছে, এখন তোমরা রাখো, তোমার কাছে যদি খবর আসে আমাকে বলো, যেতে চেষ্টা করবো। এটাই হলো জয়িতার সঙ্গে আমার শেষ দেখা এবং শেষ কথা। যখন সেমিনারে গেছি, জয়িতার মধ্যে তখন দুটো রূপ দেখেছি। আপনারা তো সকলেই প্রচুর কথা শুনলেন জয়িতার সম্বন্ধে, এবং ভারী সুন্দর একটি চিত্র গার্গীও বলল, সৌমেন্দ্রও বলল, জানতে পারলেন অনেক কিছু। জয়িতার মধ্যে একটা দিক ছিল একেবারে ছেলে মানুষ, নিষ্পাপ শিশু যেমন তেমনি ছেলে মানুষই ছিল জয়িতা। একটা বুদ্ধিস্ট কনফারেন্স হতো আমাদের ইয়েতে, বুদ্ধগয়াতে। সেখানে তৃতীয় দিনে, দাদার আমার জন্মদিনে একটি মেলা বসতো, ভারী সুন্দর, সেটা তিব্বতী জিনিস সেখানে পাওয়া যেত খুব। তো মেলাটা আরম্ভ হবার সঙ্গে সঙ্গে জয়িতা আমাকে এসে বললো, রফিকা দিয়ে চলো না, পেপার পড়তে, আর পেপার শুনতে হবে না, এবার আমরা যাই মেলাতে। এমনই আগ্রহ আমাদের দলে, একবার ডিরেক্টর বলেই বসলেন যে এই শান্তিনিকেতনের গ্রুপকে এখন পয়সা দেব, পয়সা দিলেই ওরা মেলা চাই, এই সেমিনার ছেড়ে মেলাতে চলে যায়। তো এইরকম উৎসাহ নিয়ে জয়িতার সঙ্গে মেলার থেকে প্রচুর জিনিসপত্র কিনতাম। জয়িতা প্রচুর কিনত জিনিসপত্র, আর খুব আগ্রহ করে সেগুলো সকলকে আমাদের দেখাতো। এই একটা দিক দেখেছি। আবার সেই জয়িতাকেই তো দেখেছি সেই সেমিনারে যখন মঞ্চে উঠে পেপার করতো, তখন একেবারে ভিন্ন জয়িতা। তার যেমন সিরিয়াসনেস, তেমন তার মনন শক্তি, তেমন তার প্রেজেন্টেশন, মানে কোনো দিকে এতটুকু ত্রুটি নেই। এই দুটো ব্যক্তিত্ব জয়িতার জীবনে মিলিয়ে আমি জয়িতাকে দেখেছি, বড় ভালো লাগতো, খুব ভালো লাগতো। যাই হোক, আমাদের দেশে আপনারা তো জানেন, ভারতবর্ষে প্রয়াণ বলে কোনো জিনিস নেই, তুলতে চলে যাওয়া বলে কোনো জিনিস নেই। নবে নবে উঠাসি যায় ও মানা, নতুন নতুন দিবসে তার নতুন করে জন্ম। জয়িতাকেও আমরা নতুনভাবে নতুন করে পাচ্ছি। এটা তো শুধু একটা দরজা, কেন এই দুয়ারটুকু পার হতে সংসার জয় অজানা। কাজে সেখানে যাওয়ার বা আসার কোনো প্রশ্ন নেই, যাওয়া আসা চলছে, যাওয়া আসাটাই হলো জীবনের প্রকৃতি। আর এদিকে দেখলাম জয়িতা যখন আমাদের মানে ইন্দ্রিয় গ্রাহ্যতার বাইরে চলে গেলেন, তখন আমরা দেখলাম বর্ষাবাবুকে, যে একটা লিপিকায় একটা প্রবন্ধ লিরিক আছে, তার নাম হলো প্রথম শোক। সেখানে বক্তা বলছে যে 25 বছর আগে যা ছিল শোক, আজ তাই হয়েছে শান্তি। শোককে উত্তরণ করবার বিভিন্ন প্রয়াস আমাদের শাস্ত্রে বলা হয়েছে, আমাদের জীবনে প্রয়োগ করা হয়েছে। একটি হলো তার কর্মকাণ্ডের ভেতর দিয়ে, সেটি দেখেছি বর্ষাবাবুকে। এই যে একটি বিপুল কর্মকাণ্ড তিনি বহন করে চলেছেন, এবং তার সেই কর্মকাণ্ডের সঙ্গে
শুধু যুক্ত রয়েছেন, আপনারা তো শুনলেন তাদের সঙ্গে সেই কর্মকাণ্ড তাদের নিয়ে চলেছে তাদের উন্নতির জন্য। কাজে সমস্তটাই কিন্তু লোক সংগ্রহার্থ, সমস্তটাই হলো লোকের কল্যাণের জন্য, মানুষের কল্যাণের জন্য। এতে কোনো স্বার্থ মিশ্রিত নেই। একেই বলা হয়েছে কর্মযোগ। কর্মে যদি স্বার্থসিদ্ধি হয় সেটাকে আমরা কর্মযোগ বলি না। কর্মযোগ তখনই বলি যখন নিষ্কাম কর্ম সম্পাদিত হয়। এবং বর্ষাবাবুর ক্ষেত্রে আরেকটি জিনিস যা রবীন্দ্রনাথ বলেছিলেন, যা তার নিজের জীবনে আমরা দেখেছি যে কত শক্তি তিনি উত্তরণ করে গেছেন, সেটি হলো উপনিষদের আনন্দ মন্ত্র। আনন্দাধ্যেব কল্যাণী ভূতানি জায়ন্তি আনন্দেন জাতানি জীবন্তি আনন্দম পয়ন্তি অভিসন্দিশন্তি। এবং যা দেখছি সবই তো আনন্দময়, কাজে সেখানে শোক নেই, দুঃখ নেই, কিচ্ছু নেই। এই কর্মমার্গে আর আনন্দ মন্ত্রে মিশ্রিত যে চিন্তা, সেটি কিন্তু রূপ পরিপূর্ণ করেছে বর্ষাবাবুর মধ্যে। আমি বরাবরই তার ট্রাস্টের অনুষ্ঠানে এসেছি, তাদের অনেক অনুষ্ঠানে আমি গেছি। উনি ডাকলেই আমি আর না এসে কখনো পারিনি। এবারও শারীরিক প্রতিবন্ধকতা সত্ত্বেও আমি এসেছি আপনাদের সামনে। যে বর্ষাবাবুর এই দিকটা আমাকে খুব স্পর্শ করে, যে এই যে অকাতরে তিনি লোক সংগ্রহের জন্য, লোকের কল্যাণের জন্য নিয়ত কর্ম করে যাচ্ছেন, নিষ্কাম কর্ম, এবং তারই সঙ্গে কত আনন্দ নিজে পাচ্ছেন এবং কত আনন্দ আমাদের দিচ্ছেন, এবং যাদের জন্য করছেন তাদের কত আনন্দ দিচ্ছেন। তাই বর্ষাবাবুর এই কর্মযোগ্য যেন দীর্ঘস্থায়ী হয়, তিনি যেন এইভাবেই চালিয়ে নিতে পারেন, এই প্রার্থনা করি ভগবানের শ্রীচরণে। সবাই ভালো থাকবেন। নমস্কার। এই দামি কথা খুব সহজভাবে বুঝিয়ে দিয়েছেন যে মৃত্যুতেই তো শেষ নয়, প্রতিদিন নবনব প্রাণের জন্ম। এখান থেকে আমি প্রফেসর নিখিলেশ চৌধুরীকে কিছু বলার জন্য অনুরোধ করছি। প্রত্যেককে আমার প্রণাম জানাচ্ছি। উনি আমাদের মাস্টারমশাই ছিলেন, প্লাস ওনার আজকে আমার দ্বিতীয়বার ছাত্রাচরণ সঙ্গীত ভবনের শতবর্ষ যখন হয়েছিল, তিনি তখন এখানে প্রজেক্ট করেছিলেন সঙ্গীত ভবন মঞ্চে। আবার ওনাকে দেখে খুব আনন্দ লাগছে যে এইখানে এই অনুষ্ঠানে উনি ওদের করলেন। আমি খুব সংক্ষেপে দু চারটি কথা বলবো সাংগীতিক বিষয়। এতক্ষণ তো আপনারা সবই শুনলেন এই ট্রাস্টের কথা। ত্রয়োদশ শতাব্দীতে সারঙ্গদের তার সঙ্গীত রত্নাকর গ্রন্থে উল্লেখ করেছেন, গীতম বাদ্যম তথা নৃত্যম তখন সঙ্গীত উচ্চতে নবিদ্যা সঙ্গীত করার দানব করা কারণ। তো অর্থাৎ গীত বাদ্য এবং নৃত্য তিনের সমন্বয় হচ্ছে সঙ্গীত এবং গানের উপরে কোনো জিনিস। তো এইখানে দেখুন আমরা সেটাই উল্লেখ করছি, এই যে বর্ষাকালের যে অনুষ্ঠান, এই ট্রাস্টের যে অনুষ্ঠান, এটা সঙ্গীতকে এত সুন্দর প্রাধান্য দিয়েছেন। গুরুদেবও চেয়েছিলেন, পাঠভবনের থেকেই উনি চেয়েছিলেন যে ছাত্রছাত্রীরা দেখেন পাঠভবন এমন একটা জায়গা যেখানে ফার্স্ট পিরিয়ড থেকেই সঙ্গীতকে স্থান দেওয়া হয়েছে। তারা স্থাপত্য করা তো জানেন, যে মনে সবই ওরা শিখত, পরে যেটা স্পেশালাইজেশন করতো। তাই শিল্পকলার মধ্য দিয়ে কিন্তু এই আপনার এই ট্রাস্টের যে কাজটা হচ্ছে সত্যি আমাকে মুগ্ধ করেছে। আমি অনেকবার ওনাদের অনুষ্ঠান দেখেছি, প্রত্যেকবার নতুনত্ব লাগে, কি সুন্দর পরিবেশ। আজকে যে ওরা প্রথম যে উদ্বোধন সঙ্গীতটা করলো, সে আমাদের ভবনের ছাত্র, সঙ্গীত ভবনের ছাত্র, খুব সুন্দর পরিচালনা করেছে। আরও ভালো করে এটা অনুষ্ঠানগুলো হোক। আমি আর খালি দুটো কম্পোজিশন বলবো। এখন বিশ্বের তাপপ্রবাহ আসছে, আমাদের কম্পোজিশনের মধ্যে আছে সরকারের বাইরে, সেটা কীভাবে নাচের সঙ্গে কম্পোজিশন হয় তাই আমি নমুনা দিচ্ছি। ধাদিন দিন্দা ধাদিন দিন্দা নাদিন দিন্দা তিরদিন দিন্দা ধাদিন দিন্দা ধাদিন দিন্দা নাদিন দিন্দা তিরদিন দিন্দা ধাদিন দিন্দা ধাদিন দিন্দা নাদিন দিন্দা তিরদিন দিন ধান ধাকে 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 কথা গদি কে ধাকে তো কান থা প্রধান ধান ধাক ধান ধান ধাক ধান ধান ধাক ধান ধাকে 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 কথা নিতে কে কথা গদি কে ধাকে ধান থা প্রধান ধান ধাক প্রধান ধান ধাক প্রধান ধান ধাক ধান
धकरे 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 प्रधान धान धक धान धान धक प्रधान धान धक अब सारे 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 এই যে কম্পোজিশনগুলো আমাদের সঙ্গীত ভবনে শেখানো হতো, আমি চাইবো যে এখানেও যেন এই কম্পোজিশনগুলো জায়গা থেকে আমি শ্রী অমিত অধিকারীকে কিছু বলার জন্য অনুরোধ করছি। আচ্ছা, অনেকখানি সময় অতিবাহিত, আমি শুনতে এসেছিলাম এর কথায় শেষ বলে কিছু নেই, আমিও তাই মনে করি শেষ বলে কিছু নেই, শুধু রিডার্সের ব্যাটেনটা একটা হাত থেকে একটা চলতে থাকে। আমি এখানে উপস্থিত এমন একজন মানুষের জন্য, তার নাম শ্রী বর্ষ দত্ত। তিনি আমি তাকে 1 বছর ধরে চিনি। তিনি আমার কাছে একদম অন্যরকমভাবে এসেছেন এবং আমি না তার কাছে তার জন্য অনুপ্রাণিত আর কি। আমি খুব জেনুইনলি তার মতন শিক্ষিত, তার মতন বিলীন হতে চাই এবং একটা জিনিস মনে করি যে যাওয়ার আগে, একেবারে চলে যাওয়ার আগে আমাদের অনেক কিছু করা দরকার। এই যে এই ব্যালেন্সে থাকে না, এই যে একটা দাড়িপাল্লা, সেটার মাপটা সমান হওয়া দরকার। তো আমরা যারা সমাজ থেকে অনেক কিছু নিচ্ছি, আমরা যারা প্রকৃতি থেকে অনেক কিছু নিচ্ছি, ফ্রি দেওয়ার পালা এসেছে। সবাই মিলে একসঙ্গে এই ফ্রি দেওয়াটা করতে লাগবে। শ্রী বর্ষদত্তকে এবং ট্রাস্টের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং আমিও জেনুইনলি এই ট্রাস্টের একজন কর্মী। ধন্যবাদ। জয়িতা একাডেমি গঠিত হয়েছে সেটা আপনারা জানেন, তাদের কর্মকাণ্ডের কথাও শুনলেন। এটি একটি প্রথা বহির্ভূত বিদ্যালয়। এখানে প্রাথমিক থেকে মাধ্যমিক পর্যন্ত ছাত্রছাত্রীদের পড়ানো হয়। বীরভূমের কামারপাড়া, বিষ্ণুবাটি ও নিমডাঙ্গা 3টি আদিবাসী গ্রামে 3টি ইউনিট আছে এবং শ্যামবাটিতে 1টি ইউনিট আছে। পড়ানোর মাধ্যম বাংলা। প্রতিদিন সকালে অথবা সন্ধ্যায় পড়ানো হয়। প্রতি ইউনিটে 3 জন শিক্ষক শিক্ষিকা আছে। এছাড়া অতিথি শিক্ষক শিক্ষিকাও আছেন। 4টি ইউনিটে মোট ছাত্রছাত্রীর সংখ্যা প্রায় 220 জন। জসিতি শ্যামবাটিতে হ্যান্ডবাটিক প্রশিক্ষণের শিক্ষিকা এবং কামারপাড়ায় তাইকোন্ডো প্রশিক্ষণের শিক্ষকও আছেন। আমরা জানি যে আজকে যখন সমাজে নানান অস্থিরতার মধ্যে দিয়ে আমাদের চলতে হয়, তার সঙ্গে মানিয়ে নিতে হয়, তখন বিশেষ করে কোনো রকম পক্ষপাতিত্ব না করেই বলবো বা বলতে চাই যে নারীদের জন্য তাইকোন্ডো প্রশিক্ষণ নেওয়াটা খুব জরুরি। অর্থাৎ আত্মরক্ষার্থে তাইকোন্ডো কিন্তু অনেকটাই সাহায্য করে। বর্ষাদা বলছিলেন যে এইসব ভাবনা চিন্তা থেকেই তাইকোন্ডো প্রশিক্ষণের বন্দোবস্ত করা হয়েছে এবং ছাত্রছাত্রীরা সবাই শেখে। এছাড়া ওদের কর্মকাণ্ডের কথা আপনারা জেনেছেন যে, এবং আরও একটা কথা এখানে একটু বলা দরকার যে কোভিডের সময় কিন্তু তারা অনেক কিছু করেছেন, খাবার দাবার সব দিয়ে যাদেরকে সাহায্য করেছেন তারা খুবই উপকৃত। এই মেমোরিয়াল ট্রাস্টের সম্পর্কে আরও অনেক কিছু বলবো, কিন্তু তার আগে আমরা দেখব সাঁওতালি নৃত্য।
নিমডাঙ্গা, কামারপাড়া, বিষ্ণুবাটি, এই যে তিনটে সেন্টার, প্রফেসর জয়িতা গাঙ্গুলি দত্ত মেমোরিয়াল ট্রাস্টের ছাত্রছাত্রীরা সাঁওতালি নৃত্য পরিবেশন করবে। এবং এই নাচের যে ছন্দময়তা, তাতে আমাদের শুধুমাত্র যে হাত এবং পা তুলে উঠলো তা নয়, তার সঙ্গে হৃদয়টাও অনেকটাই নেচে ওঠে। এখন আমরা রবীন্দ্রসঙ্গীত শুনব সৌরভ মুখার্জির কণ্ঠে। সৌরভ সঙ্গীত ভবনের প্রাক্তন ছাত্র, এখন ও প্রশিক্ষক হিসেবে আছে জয়িতা একাডেমিতে। একটু আগেই ও বলছিল যে রবীন্দ্রসঙ্গীত শেখার ব্যাপারে ছাত্রছাত্রীদের আগ্রহটা চোখে পড়ার মতন। তারা 8 কিলোমিটার দূর থেকে এসেও খুব মন দিয়ে যত্ন সহকারে রবীন্দ্রনাথের গান শেখে। ওর সঙ্গে এসরাজে সৌগত মুর্মু। এখন রবীন্দ্রসঙ্গীত, সৌরভ মুখার্জি।
নতুন ছাত্র এবং প্রশিক্ষক জয়িতা একাডেমির সৌরভ আমাদের গানে মুগ্ধ করবে। আসলে রবীন্দ্রনাথের গান আমাদের সব মুহূর্তের সঙ্গে জড়িয়ে আছে। আমরা যখন খুব দুঃখে থাকি তখনও রবীন্দ্রনাথের গান আমাদের উত্তরণের পথ দেখায়, আবার যখন আমরা খুব আনন্দে আছি তখনও রবীন্দ্রনাথের গান। বলা ভালো যে গুরুদেবের গান ছাড়া আমাদের জীবনটা অসম্পূর্ণ বলেই আমার মনে হয়, কারণ প্রত্যেকটা মুহূর্তে দেখেছি যে একটা গান হয়তো একরকমভাবে একটু কম বয়সে শুনেছি, আবার যখন বয়স বেড়েছে তখন সেই গানের ইন্টারপ্রিটেশনটা বদলে গেছে আমাদের কাছে। যে গান মনে হয়েছে যে খুবই একটা লঘু গান, যে গানের শব্দের অর্থ হয়তো ছোটবেলায় বুঝতে পারিনি, সেই গানের যে গূঢ় অর্থ সেটাই কিন্তু পরিণত বয়সে এসে একটা অন্য রূপে আমার সামনে অন্তত বা আমাদের সামনে প্রকাশিত হয়েছে।